আজকে এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 94 এর এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ফার্স্ট কোশ্চেন পড়া যাক। বলেছে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, দুই ক্ষেত্রে সমান লাভজনক বলা সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সুদের হার মানে টাকা জমানোর ক্ষেত্রে বেশি সুবিধাজনক, এটা সবাই জানে। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হবে। কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি যে আসল প্রত্যেক বছর চেঞ্জ হয়, আর আসল প্রত্যেক বছর চেঞ্জ হয় মানে সুদটা প্রত্যেক বছর কিছু হলেও বেশি পাওয়া যাবে। তার মানে সুদের হার যতই থাকুক না কেন সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ সর্বদা বেশি হয়, তাই বেশি লাভজনক। অপশন এ হবে ওর অ্যান্সার। দু নম্বর কোশ্চেনটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব ও সমান হলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে নিরূপকটা 0 হয়। তাহলে নিরূপক সমান সমান কী হয়? এই সমীকরণের নিরূপক হয় বি স্কোয়ার মাইনাস 4ac। যেহেতু বীজ দুটি বাস্তব ও সমান, তাহলে নিরূপকটা অবশ্যই ইকুয়াল টু 0 হবে। তো ইকুয়াল টু 0 হলে এবার অপশান অনুযায়ী একটু সাজিয়ে নিলে সুবিধা। দেখো অপশান সিতে যেটা আছে ওইভাবে লেখাটা, ওটাই হচ্ছে অ্যান্সার। কারণ অন্য কোনো অপশানে 4টা নেই, কিন্তু সিতে আছে, তাহলে সিটাই হবে। ওটা একটা দেখে বলে দেওয়া যায়। তো যাই হোক, এসি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4 এইভাবে অপশানটা রেখেছে। তাহলে অপশান সি হলো এর অ্যান্সার। বোঝা গেল। 3 নম্বর, অবিন্যস্ত রাশিতত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা মধ্যমান দুটির গড়কে বলা হয়, আমরা কি জানি গড়কে কি বলা হয়? মানে রাশিগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিলে যে মিডিলে মধ্যমান পাওয়া যায়, সেটা বিজোড় সংখ্যক সংখ্যা হলে একটাই মধ্যমান পাওয়া যাবে, আর যদি জোড় সংখ্যক হয় তাহলে দুটো পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা কি করি, যে সেইগুলোকেই আমরা কি বলি? মধ্যমা বা মধ্যক, দুটোই বলে থাকি। তাহলে এর অপশান কোনটা হবে? অপশান এ, মানে মধ্যক আমরা সাধারণত মধ্যমা বলি, কিন্তু অপশানে মধ্যক দিয়েছে। মধ্যক আর মধ্যমা একই জিনিস। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরটা বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125। আয়তনের অনুপাত 8:125। আমি আগের ভিডিওতে একটা ট্রিক শিখিয়েছিলাম যে আয়তন মানে কোনো কিছুর হোক, সেটা ব্যাসার্ধ হোক বা যাই হোক, কোনো কিছুর 3 বার গুণ করে পাওয়া যায়, আর ক্ষেত্রফল হলে 2 বার গুণ করে পাওয়া যায়। তো এটাও আয়তন, এটাও একটা আয়তন। তো এটাকে আমি লিখতে পারি, কোন সংখ্যাকে 3 বার গুণ করে 8 হয়? আমাদের জানা আছে 2কে 3 বার গুণ করে 8 হয়। তেমনি কাকে 3 বার গুণ করে 125 হয়? 5কে 3 বার গুণ করে 125 হয়। তার মানে প্রথম ঘনকের ব্যাসার্ধ হলো এটা, আর দ্বিতীয় ঘনকের ব্যাসার্ধ ঘনকের ব্যাসার্ধ হয় না, বাহু। প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 এবং দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য 5, ভাবতেই পারি। তো এরপর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছি। আমি বলেছিলাম যে ঘনক মানে কোনো কিছুর 3 বার গুণফল, আর ক্ষেত্রফল মানে 2 বার গুণফল। তো বাহুর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। যদি এখানে চাইতো কোশ্চেনটাতে যে বাহুর অনুপাত কত, যদি বলতো বাহুর অনুপাত দুটি ঘনকের, তাহলে উত্তরটা হতো 2:5। কিন্তু বলেছে এখানে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত চাইলে কি হবে? ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে যেহেতু, তাহলে বাহুগুলোর এই যে 2 আর 5 বাহুগুলোর 2 বার করে গুণফল, মানে 2 স্কোয়ার ইস টু 5 স্কোয়ার। সুতরাং এর অ্যান্সার হবে 4:25। কোন অপশানে আছে সেটাই হবে। তো অপশান বিতে আছে, তাহলে এর অপশান হবে বি। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেনটা পড়া যাক। 5 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। তো দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ মানে এই যে একটা বৃত্ত, আর এই ভেতরে একটা বৃত্ত। অন্তঃস্পর্শ মানে এরকম, মানে দুটো বৃত্ত পরস্পরকে ভেতরের দিকে টাচ করে আছে। আর কি হতে পারে? দুটো বৃত্ত বহিঃস্পর্শ করতে পারে, এরকম বাইরের দিকে টাচ করে আছে। আর কি হতে পারে? দুটো বৃত্ত টাচ না করতে পারে, মানে স্পর্শ না করতে পারে, বা দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, এরকম। যদি অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটো পরস্পরকে, তাহলে সেক্ষেত্রে স্পর্শক হবে একটাই, সাধারণ স্পর্শকের সংখ্যা হবে একটি। বোঝা গেল। যদি বহিঃস্পর্শ করে তাহলে এইটা একটা স্পর্শক হবে,
এরকম স্পর্শক দুটো হবে, তার মানে মোট সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3টি। আর এই স্পর্শকগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। কেন? স্পর্শক দু রকমের হয়, সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক মানে হচ্ছে যে স্পর্শকের একই দিকে বৃত্ত দুটো থাকে। দেখো এই স্পর্শকের একই দিকে এই দুটো বৃত্ত আছে, তাহলে এটা সরল সাধারণ স্পর্শক, এটাও তাই। কিন্তু এই স্পর্শকটার দুটো দিকে দুটো বৃত্ত আছে, তাহলে এটা হবে তির্যক সাধারণ স্পর্শক। যেমন এটা তাহলে কি, এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, কারণ একই দিকে আছে বৃত্ত দুটো। তাহলে যখন বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করবে তখন সরল সাধারণ স্পর্শক একটা, কিন্তু তির্যক সাধারণ স্পর্শক পাওয়া যাবে না। এবার যদি কোশ্চেনে জানতে যে শুধু সাধারণ স্পর্শক, তেমন একটাই হবে। এই ক্ষেত্রে বহিঃস্পর্শ করলে তির্যক সাধারণ স্পর্শক একটা আর সরল সাধারণ স্পর্শক দুটো, তাহলে মোট সাধারণ স্পর্শক কটা হলো? 3টে। বোঝা গেল? যদি বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ না করে তাহলে সরল সাধারণ স্পর্শক দেখো এই দুটো হবে, মনে করো এটা একটা স্পর্শক, কারণ একই দিকে আছে বৃত্ত দুটো এর, তাহলে এটা সরল সাধারণ স্পর্শক, এটাও সরল সাধারণ স্পর্শক, তাহলে দুটো সরল সাধারণ স্পর্শক হবে। আর এটা হবে তির্যক সাধারণ স্পর্শক একটা, আর এটাও হবে তির্যক সাধারণ স্পর্শক। তার মানে বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ না করলে তাহলে সেই বৃত্ত দুটোর তির্যক সাধারণ স্পর্শক দুটো আর সরল সাধারণ স্পর্শক দুটো, মোট 4টে সাধারণ স্পর্শক হবে, পাওয়া যাবে। বোঝা গেল? আর যদি বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করে দুটো বিন্দুতে তাহলে কোনো তির্যক সাধারণ স্পর্শক পাওয়া যাবে না, শুধু সরল সাধারণ স্পর্শক দুটো পাওয়া যাবে, এই যে এরকম এরকম আর এরকম। এবার এই কোশ্চেনটাতে জানতে চেয়েছে বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে। ছবিতে অনুযায়ী বোঝা যাচ্ছে যে একটি হবে, তাহলে অপশন এ হবে এর অ্যান্সার। বোঝা গেল? 6 নম্বর কোশ্চেনে বলেছে cos থিটা বাই রুট ওভার cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা। cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো cos থিটা বাই, আমরা ফর্মুলা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওখান থেকে 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, সাইন স্কোয়ার থিটা। তো রুটের বাইরে সাইন স্কোয়ার থিটা বেরিয়ে গেলে শুধু সাইন থিটা বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি, তাহলে cos থিটা বাই সাইন থিটা মানে কী হয়, সরি cot থিটা। তাহলে কোন অপশানে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার 2 নম্বরের কোশ্চেনগুলো আসা যাক। 2 নম্বরের মানে 2-এর দাগে শূন্যস্থান পূরণ। 2-এর দাগের 1-এর কোশ্চেনটা কী বলছে, 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তো এখানে আসল 180 আর সুদ আসল 198, তাহলে সুদ কত টাকা হবে? সুদ হবে 198 মাইনাস 180, মানে 18 টাকা। আর সময় বলে দিয়েছে 1 বছর, মানে টি এর মান 1 বছর। ব্যাস, এবার সরল সুদের ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো আই মানে কত, সুদ 18, পি মানে 180, আর মানে জানি না, আর টি মানে 1 বছর বাই 100, 0 কেটে যাবে। তো 18 ইন্টু 10 ইকুয়াল টু 18 আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে, 18 ইন্টু 10 বাই 18, 18 কেটে গেলে আর এর ভ্যালু কত হবে, 10%। বোঝা গেল? 2 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 2 নম্বর কোশ্চেন বলেছে পি এর মান কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, পি মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0, এই সমীকরণ বলেছে পি এর মান কত হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, তো আমরা জানি দ্বিঘাত সমীকরণ কখন হয়, যখন কোনো সমীকরণে যে এক্স স্কোয়ার বা চলরাশির পাওয়ার স্কোয়ার থাকে, চলরাশির পাওয়ার 2 থাকে আর কি। যদি এই টার্মটাই না থাকে সমীকরণে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। সুতরাং এটা কখন থাকবে না, এটা তখনই থাকবে না যখন এই যে এক্স স্কোয়ারের সহগ শূন্য হয়ে যাবে। তো এক্স স্কোয়ারের সহগ শূন্য হয়ে গেলেই এটা দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? তাহলে পি মাইনাস 3 যদি 0 হয় তাহলে এটার দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে পি ইকুয়াল টু যদি 3 হয়, দেখো পি ইকুয়াল টু 3 হলে 3 মাইনাস 3 0, 0 ইন্টু এক্স স্কোয়ার মানে টোটালটা 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবেই না, এটা থাকবে। আর এটা থাকা মানে এটা তো দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে পি এর মান 3 হলেই এটা দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল?
3 নম্বর বলেছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? তো আমরা কসটাকেও সাইনে চেঞ্জ করতে পারি বা সাইনটাকে কসে চেঞ্জ করতে পারি, যে কোনো একটা করলেই হবে। তো আমি সাইনটাকে চেঞ্জ করছি, ঠিক আছে। তো 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইনটা চেঞ্জ করে যখনই কস লিখবো তখনই কী হয়ে যাবে, তখনই হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস এই পুরো অ্যাঙ্গেলটা, এটা হলো। তো কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস, এটার ব্র্যাকেট তুললে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা, মানে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 90 থেকে 50 বাদ দিলে 40 প্লাস থিটা। দেখো এই টোটাল ভ্যালু সেম, কিন্তু মাইনাস হচ্ছে মানে এটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 0। বোঝা গেল? এর আনসার 0। 4 নম্বর কোশ্চেন, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, আচ্ছা দুটো ত্রিভুজ সদৃশ বলেছে, ঠিক আছে। সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত আমরা সমান হয় জানি, কিন্তু বাহুগুলো সমান হয় না। বাহুগুলো যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম হতে হবে। দুটো ত্রিভুজ সর্বসম হলে তবেই ত্রিভুজ দুটোর বাহুগুলো সমান হয় বলা যায়, কিন্তু ত্রিভুজ দুটো সদৃশ বলেছে, তাহলে সদৃশ মানে ত্রিভুজগুলোর অনুরূপ বাহুগুলো কী হবে, সমানুপাত হবে, মানে অনুপাতটা সমান হবে। বুঝে গেল? তাহলে এটার অ্যান্সার কী লিখবো? এটার অ্যান্সার হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় বা হবে, যা হোক একটা লিখলেই হলো। সমান হবে না, সমান কখন হবে? যখন সর্বসম হবে ত্রিভুজগুলো, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, 5 নম্বরে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ সমান সমান কী হবে? আচ্ছা, ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ আর আয়তন ভি, ঠিক আছে। তাহলে আয়তন সমান সমান চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ এর মান জানতে চাইছে, তাহলে এইচ ইকুয়াল টু কী লিখতে পারবো? পাই আর স্কোয়ারটা ভি এর দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, ব্যাস এটাই অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন বলেছে 6, 8, 9, x+2, x+4, 12, 14, 17, 30, 24 এদের গড় 13। তার মানে কি এগুলোকে যোগ করে ভাগ করতে বলছে, এগুলোকে যোগ করলে কত হবে? 8, 6, 14, 14 আর 9 23, 23 আর 12 35, 35 আর 14 39, 39 আর 30, 39 আর 30 69, 69 আর 20, 69 আর 20 89, 89 আর 10 99, 99 আর 11 110। তাহলে যোগফল কত হবে? 110 প্লাস এগুলোও আছে x+2 প্লাস x+4, আর মোট সংখ্যা কটা? 1 2 3 4 5 6 7 8 9 10। বোঝা গেল? এটা আমি সংখ্যাগুলোকে যোগ করলাম, বাই 10টা সংখ্যা বলে 10 দিয়ে ভাগ করলাম, এটা গড় পেলাম, আর ওরা গড় কোশ্চেনে বলে দিয়েছে 13, তাহলে এটা সমান সমান 13। বোঝা গেল? এবার এটা যোগ করো, 2 4 6 মানে 116 প্লাস 2x, আর 10টা দিকে গিয়ে গুণ হলে 130, 2x ইকুয়াল টু 130 মাইনাস 116 পাবো 14, তাহলে x ইকুয়াল টু হবে 7। এখানে কোশ্চেনে জানতে চেয়েছে x এর ভ্যালু, তো x এর ভ্যালু 7। বোঝা গেল? এগুলো ছিল 2 নম্বরের যে শূন্যস্থান পূরণ সেগুলোর অ্যান্সার। এবার 3 নম্বরের সত্য মিথ্যাগুলো একটু আলোচনা করা যাক। সত্য মিথ্যাগুলো 3-এর 1-এর কোশ্চেনটা কি বলছে? 3-এর 1-এর কোশ্চেনটা বলছে বার্ষিক 10% সুদের হারে 100 টাকার 1 বছরের সরল সুদে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। এটা খুবই সহজ একটা কোশ্চেন। আমরা জানি কি সময় যদি 1 বছর হয় তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কিন্তু কোশ্চেনে বলেছে 1 টাকা, 1 টাকাও পার্থক্য থাকবে না। যদি সুদের হার সমান হয় তাহলে 1 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য হবে না, সুতরাং এটা মিথ্যা। 2 নম্বর কোশ্চেন বলেছে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে থাকলে এক্স বাই ওয়াই সমান সমান ধ্রুবক হবে। আমরা ভেদের থেকে কী শিখেছি? এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে তার মানে এক্স ভ্যারিস 1/y, এটাকে কোনাকুনি গুণ করে দিলে কী হয়? এক্স ওয়াই ভ্যারিস 1, বা
এক্স ওয়াই সমান সমান ধ্রুবক। তার মানে এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে ওদের গুণফলটা ধ্রুবক হয়, ভাগফলটা নয়। ভাগফল ধ্রুবক হলে তারা সরল ভেদে থাকে, তাহলে এটাও কী হবে, মিথ্যা। 3 নম্বরটা বলছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। দেখো কেমন বলছে, এক কেন্দ্রীয় বৃত্ত মানে এই বৃত্তের কেন্দ্র এটা, এই আরও একটা বৃত্ত আঁকতে পারি কেন্দ্র একই রেখে, কেন্দ্র একই কিন্তু বৃত্তগুলোর ব্যাসার্ধ আলাদা, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। একই কেন্দ্রের বৃত্তগুলোকে আমরা কী বলে থাকি, এক কেন্দ্রীয় বৃত্ত। তো এক কেন্দ্রীয় বৃত্তের এমন কোনো স্পর্শক আছে যেটা এরও স্পর্শক এটারও স্পর্শক, এরকম সম্ভবই নয়। তাহলে এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক একটাও হবে না। সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকটা এটারও এই বৃত্তের স্পর্শক আবার এই বৃত্তের স্পর্শক, এমন কোনো স্পর্শক পাওয়াই যাবে না। তাহলে এটা বলেছে যে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে না, থাকবে, তো এটা মিথ্যা, কারণ এক কেন্দ্রীয় বৃত্তের কোনো সাধারণ স্পর্শকই থাকবে না। যদি আমি এর স্পর্শক আঁকি সে এই বৃত্তের ক্ষেত্রে জ্যা হয়ে যাবে, আর একে যদি স্পর্শক আঁকি এর জন্য তাহলে এটা আবার এর স্পর্শক হতে পারবে না, তাহলে কোনো স্পর্শকই থাকবে না। 4 নম্বরটা বলছে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গ্রেটার দ্যান 90 বলছে। তাহলে এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে দেখা যাক। এর ভ্যালুটা হবে 1/2 প্লাস √3/2, 2 লসাগু করলে 1 প্লাস √3, আর √3 আমরা ভ্যালু জানি 1.732/2, এটাকে যোগ করলে পাবো 2.732/2, এটাকে ভাগ করলে 1-এর থেকে ছোট হবে, এটাকে ভাগ করলে 1-এর থেকে ছোট হবে। আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তো এটা 1, এই 1, তার মানে এই টোটাল ভ্যালুটা 1-এর থেকে ছোট হওয়া মানে কি সাইন 90 ডিগ্রি থেকে ছোট হওয়া, তার মানে এটা সত্য। সরি, কোয়েশ্চেনটাতে বলেছি এটা গ্রেটার দ্যান হবে। ও সরি, একটু ভুল হয়েছে, 2.732, তো 2.732 তো এই নাম্বারটা এর থেকে বড় 2 এর থেকে, তো এটাকে ভাগ করলে লেস দ্যান 1 হবে না, ভুল বললাম আমি, এটা গ্রেটার দ্যান 1 হবে, সরি গ্রেটার দ্যান 1 হবে। গ্রেটার দ্যান 1 হওয়া মানে কি, আর 1টা কিসের ভ্যালু, 1টা হচ্ছে সাইন 90 ভ্যালু, তাহলে এদের যোগফলটা 1-এর থেকে বড়, মানে সাইন 90 ডিগ্রির থেকে বড়, ঠিকই বলেছে, এটা সত্য, মানে সত্য আমি ঠিকই লিখেছি কিন্তু বলতে ভুল করে ফেলেছি, সরি তার জন্য। এটা ভাগ করে দেখা যাবে, কত ভাগ করে আমি দেখিয়ে দিচ্ছি, তাও 2 1 2.7 নামলে 2 3 6, এমন টাইপের ভাগ করে নিতে পারবে তোমরা আশা করি। 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং মানে সেটা 1-এর থেকে বড় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর কোশ্চেন বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। একটি গোলকের ব্যাসার্ধ আর হলে আয়তন হয় 4/3 πr3। এখন ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তার মানে ব্যাসার্ধ আর থেকে 2r হয়ে গেছে, 2r হলে আয়তনটা কী হবে 4/3 π 2r এর হোল কিউব, 2r এর হোল কিউব মানে কত হয় 8r3, তার মানে এটাকে লিখতে পারি 4/3 πr3 ইন্টু 8, আর এটা ছিল 4/3 πr3 হচ্ছে আগের আয়তন, তাহলে আগের আয়তনের সঙ্গে কত গুণ হয়ে আছে 8, তার মানে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে আয়তন 8 গুণ হয়ে যাবে, কিন্তু কোশ্চেনে বলেছে দ্বিগুণ হবে, তাহলে এটা মিথ্যা, বোঝা গেল। আর 6 নম্বর কোশ্চেনটা তো দেখে বলে দেওয়া যাবে, এই যে মানগুলো দেওয়া আছে এই তথ্যের সংখ্যাগুলো মান হবে 2, এবার গুণে দেখো 5 সংখ্যাটা আছে 1 2 3 4 বার, 2 সংখ্যাটা আছে 2 1 2 3 4, 2টাও আছে 2 4 বার, তাহলে সংখ্যা এই তথ্যের সংখ্যাগুলো মান 2ও হবে 5ও হবে, কিন্তু ওরা প্রশ্ন বলে দিয়েছে 2 হবে, তাহলে এটা ভুল, মিথ্যা হবে, বোঝা গেল। এরপর পরের পেজের এমসিকিউগুলো করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।